যে রঙে আপনি সাজাতে চান, সৃজনশীলতায় যা কিছু করতে চান, সেটার সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আমাদের প্রকৃতি। যে কোনো আবিষ্কার বস্তুত আমাদের প্রকৃতিকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার নামই হচ্ছে প্রযুক্তি। যুগ যুগ ধরে মানুষ প্রকৃতির ক্রিয়াকলাপের নানা দিক পর্যবেক্ষণ করে চলেছে, যেমন তেমনি সেগুলোকে আবার স্মৃতিবদ্ধও করেছে। প্রকৃতির সাথে এই রসায়নেই মনুষ্য মস্তিষ্ক হয়েছে গর্ভবতী আর প্রসব করেছে প্রযুক্তি। বায়ুচাপের তারতম্যের সহায়তায় দুই ডানাসহ পাখির দেহ ভেসে থাকে বাতাসে। বায়ুর মতো যে কোনো প্রবাহেরই ভর অপরিবর্তিত থেকে গিয়ে বেগ বেড়ে গেলে তার চাপ কমে যায়। এই তত্ত্ব বার্নৌলি নীতি নামে পরিচিত। কিন্তু বলুন তো, শুধুই কি পাখি বা উড়ুক্কু প্রাণীরাই বার্নৌলি নীতিকে ব্যবহার করে ওড়ে? রানওয়ের উপর ছুটে চলা অ্যারোপ্লেনও সেই একই বার্নৌলি নীতিকে কাজে লাগিয়ে নির্দিষ্ট সময় পর মাটি ছেড়ে বাতাসকে আঁকড়ে ও ভর করেই ছুটে চলে। উঠতে আমরাও শিখেছি। উড়ুক্কুদের প্রবৃত্তি অনুপ্রেরণা জুগিয়েছে আমাদের মেধাকে। কিছু কিছু প্রাণী, যেমন হামিংবার্ড, ফড়িং, উঠতে উঠতে সাবলীলভাবেই থেমে যেতে পারে এবং একই স্থানে বাতাসে ভেসে থাকতেও পারে। তারা যখন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি জোরে তাদের পাখা ঝাপটে বাতাসে নিম্নমুখী বল প্রয়োগ করে, বাতাসও তখন তাদের পাখার উপর নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে সমান ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। ফলে তারা একই স্থানে বাতাসে ভেসে থাকতে পারে। এখন বলুন তো, হ্যামিংবার্ড ও ফড়িংকে দেখে মানুষ কোন আকাশযানে জন্ম দিয়েছিল? বার্নৌলি নীতি ব্যবহার করে ঠিকই, কিন্তু উড়ানোর জন্য সেটিকে রানওয়েতে ছুটতে হয় না। তার বদলে বাতাসে ঘূর্ণিস্রোত তৈরি করেই এই যান বাতাসে ভেসে থাকতে পারে। হ্যাঁ, ঠিক বলেছেন, আমি হেলিকপ্টারের কথাই বলছি। ট্রেনে যতই শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হোক না কেন, ট্রেনের চাকা আর মাটিতে বিছানো রেল লাইনের ঘর্ষণ বল ট্রেনকে দ্রুত যেতে সর্বদাই বাদ সেধেছে। এছাড়াও ইঞ্জিনকে ট্রেনের ভারী ভারী চাকা টানতে শক্তি খরচ করতে হয়। এই শক্তির অপব্যবহার বন্ধ করতে আর ঘর্ষণ বলকে উপেক্ষা করতেই তৈরি করা হয়েছে ম্যাগলেভ ট্রেন, যা চৌম্বকীয় উত্তোলনকে কাজে লাগিয়ে সাধারণ ট্রেন থেকে বেশি গতিতে চলবে, কিন্তু তারপরও বায়ুর বাধা রয়ে যায়। মাছরাঙা পাখিকে পানিতে ঝাঁপ দিয়ে মাছ ধরতে আমরা সবাই দেখেছি। দেখবেন, মাছরাঙা পাখি পানিতে ঝাঁপ দিয়ে মাছ ধরার সময় পানি খুব একটা ছলকে ওঠে না, ফলে খুব একটা শব্দও হয় না। কারণ প্রকৃতির মাছরাঙার ঠোঁটসহ মাথাটাকে যেমন আকৃতি দিয়ে বানিয়েছে, তাকে আমরা বলতে পারি এয়ারোডাইনামিক শেপ। এই বিশেষ আকৃতির জন্যই মাছকে লক্ষ্য করে দ্রুত বেগে পানিতে প্রবেশ করলে পানিকণাগুলো গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে না। ফলে জলে থাকা মাছটা কিছু টের পাবার আগেই মাছরাঙার ঠোঁটের নাগালে চলে আসে। এই কারণেই মানুষ ট্রেনের সম্মুখভাগ তৈরি করেছে এয়ারোডাইনামিক শেপকে মাথায় রেখে। জানলে অবাক হতে পারেন, শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র যখন আবিষ্কার হয়নি, তখন অধিকাংশ বাড়িতেই ঘরের দেয়ালে বহু ছিদ্র বিশিষ্ট ঘুলঘুলি থাকত, যাতে ঘরের গরম বাতাস হালকা হয়ে উপরে উঠে ঘুলঘুলি দিয়ে বেরিয়ে যেতে পারে। ঘুলঘুলির ধারণা কিন্তু মানুষের নিজের নয়। মানুষের মতো উন্নত মস্তিষ্কের প্রাণীর অনেক আগে থেকেই ওই পোকারা ঘুলঘুলি ব্যবহার করত। আসুন, আরও আছে। আমরা দুই হাতে খুব বেশি ওজন বহন করতে পারি না, আবার ইচ্ছামতো সব দিকে প্রসারিতও করতে পারি না। জার্মান প্রতিষ্ঠান ফেস্টো হাতির সুরের আদলে কৃত্রিম সুর বায়োনিক ট্রাঙ্ক তৈরি করেছেন, যা বিভিন্ন ভারী জিনিসপত্র তোলার কাজে ব্যবহৃত হয়। কাঁটাফল চিনেন তো, যা চলাচলে আমাদের জামা কাপড়ে গেঁথে যায়। সুইস প্রকৌশলী জর্জ দ্য মেস্টল এই কাঁটাফল পর্যবেক্ষণ করতে গিয়ে হুক অ্যান্ড লুপ ফ্যাসেনিক নামক প্রযুক্তিটা আবিষ্কার করে বসেন। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, মেশিন লার্নিং নামক তথ্য বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে মানুষ এমন কৃত্রিম মস্তিষ্ক তৈরির চেষ্টা করছে, যা প্রদত্ত তথ্য ভাণ্ডারকে বিশ্লেষণ করবে, সেই তথ্য ভাণ্ডারে উপস্থিত তথ্যদের মধ্যে সম্পর্ক খুঁজবে আর মানুষের সাহায্য ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ করবে। শুধু কি তাই, সেই সিদ্ধান্ত বাস্তবে কতটা সফল হলো তা বিবেচনা করে কৃত্রিম মস্তিষ্ক নিজেই নিজের তথ্য বিশ্লেষণ পদ্ধতিতে প্রয়োজন মতো পরিবর্তন আনবে।
প্রকৃতি যে প্রযুক্তির প্রেরণা তার প্রমাণ ছড়িয়ে আছে প্রযুক্তির মজ্জায় মজ্জায়। এভাবে প্রযুক্তি দখল করেছে প্রজন্মের মননকে।